This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতদিন রাস্তাঘাটে দেখা হলে সচরাচর লোকজন জিজ্ঞেস করতো কেমন আছেন, কিন্তু বিশ্বাস করুন আজকে দেখলাম যে যত লোকের সাথে দেখা হচ্ছে সবারই মোটামুটি কমন প্রশ্ন একটাই, কেঁপেছিলেন নাকি নাকি কেউ কেউ জিজ্ঞেস করছিলেন বুঝতে পেরেছিলেন না ওই সোশ্যাল মিডিয়া দেখে, মানে ফেসবুক দেখে তবে জানতে পেরেছেন। আর সোশ্যাল মিডিয়া সে কথা তো আর বলারই না। আজকে দেখলাম মানে কে কত সেকেন্ডের জন্য ভূমিকম্পটা দেখেছেন বা উপলব্ধি করেছেন তার মোটামুটি পাল্লা দিয়ে একটা কম্পিটিশন চলছে, এবং তাতে দেখলাম মোটামুটি 5 সেকেন্ড থেকে এবং সেটা মোটামুটি 1 মিনিট অবধি লোকে টেনে নিয়ে গেছেন প্রায়। ফাইনালি ওদের দেখলাম ওই কেউ একজন বলেছেন 50 সেকেন্ড, এবং কটার থেকে সেই ভূমিকম্পটা হয়েছে কটা অবধি সেই হিসেবটা যদি দেখেন তাহলে মোটামুটি প্রায় 10 মিনিটের কাছাকাছি গোটা বিষয়টা গিয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন এই ভূমিকম্পটা হয়েছে, বিলক্ষণ হয়েছে, এটা নিয়ে কারোর কোনো সংশয় নেই। কিন্তু এটা কতটা যে এমনিতে এটা ভালো দিক হচ্ছে যে এটাকে কেন্দ্র করে কোনো প্রাণহানি বা ওরকম কিছু আমরা এখন হয়তো জানি না আর কি, এরকম কিছু খবর পাওয়া যায়নি, এটা স্বস্তির ব্যাপার। আবহাওয়াবিদরা বলছেন যে সকাল সকাল কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই কম্পন টের পাওয়া গেল, তার কারণ নাকি ঢাকা। আবহাওয়াবিদরা যা বলছেন তাতে পরিষ্কার ঢাকার খুব কাছেই এই ভূমিকম্পের কেন্দ্র। এবার দেখুন, যদি বলি যে একটা নয় আরও 2টো ভূমিকম্প হয়েছে, এবং ওই প্রথমটার মতো এই বাকি 2টো কম্পনের পেছনেও ঢাকা রয়েছে, মানে এপিসেন্টার, তাহলে ভুল বলা হবে কি? একটা যেটা বুঝতে পারছি যে এটা নিয়ে আপনারা একটুখানি ধন্দে পড়ে যাবেন যে একটার কথা তো জানি, কিন্তু কোথা থেকে আপনি আবার বাকি 2টো নিয়ে চলে এলেন, এক রামে রক্ষা নেই দোষর সুগ্রীব। কিন্তু বাকি 2টো কাঁপুনির পেছনেও ঢাকা যোগ, এইটা শুনে আপনাদের ইন্টারেস্ট জেগেছে, এটাও বুঝতে পারছি। সত্যি বলছি, এটার জন্য কোনো ওই ভূমিকম্প বিশেষজ্ঞের দরকার পড়ছে না। এটা মোটামুটি রাজনীতিবিদদের নিয়েই আপনি যদি একটুখানি বিশ্লেষণ করিয়ে নেন তাহলে পরিষ্কার বুঝে যাবেন ভূমিকম্পটা কোথায় হয়েছে, তার এপিসেন্টার কোথায় এবং কেন হয়েছে। আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছেন কাল, আপনারা জানেন। সেই চিঠিতে লিখেছেন যে এসআইআর একটা ভুল প্রক্রিয়া, যেটা নির্বাচন কমিশন জোর করে চাপিয়ে দিচ্ছে, এবং অবিলম্বে এ রাজ্যে এসআইআরের পুরো প্রক্রিয়াটাই বন্ধ করে দেওয়ার, মানে স্থগিত রাখার জন্য জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। এবার এই রকম একটা বিরাট বড় চিঠি পত্র, বোমা পত্র, আঘাত যেভাবেই দেখুন না কেন, এটাতে না মানে কলিশন হলে তো ওই তলার বিভিন্ন প্লেটগুলো, ভূগর্ভে যেগুলো আছে সেগুলোর মধ্যে কলিশন হলে তবে না এই ভূমিকম্প টের পাই আমরা। তো এই ক্ষেত্রেও সেরকম একটা কলিশনের মতোই ব্যাপার। কলিশন মানে সংঘাত, সংঘর্ষ, এ তো বিরাট ব্যাপার। এবার এক্ষেত্রে কার কাঁপার কথা বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন। কারণ রাজ্য সরকার বা শাসক দল তারা যদি এরকম বিরোধিতা করে বসে তাহলে তাদের পক্ষে তো চালানো একটু হলেও কঠিন হয়ে যাবে। তখন আবার বিভিন্ন রকম বিষয়গুলো আসবে, মোদ্দা কথা জটিলতার কে চায় বলুন। সুতরাং একটা কম্পন আপনারা টের পেলেন, এর পাল্টাটা কে দিয়েছেন? অমিত শাহ। গুজরাটের ভুজে দাঁড়িয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা এসআইআরের বিরোধিতা করছেন তারা গণতন্ত্র বিরোধী এবং তারা জাতীয় স্বার্থ বিরোধী। এটা যে থামানো হবে না, এবং এই এসআইআরের মাধ্যমে যে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে করে ঘাড় ধাক্কা দিয়ে এদেশ থেকে বার করে দেওয়া হবে, সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আরেকবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।
এবার বুঝতে পারছেন এক্ষেত্রে অমিত শাহ কোনো নেতা নেত্রীর নাম না করলেও, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা উল্লেখ না করলেও কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কি লক্ষ্যটা কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধ করতে হবে বলে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন, তার একদিন পরে অমিত শাহ তিনি যে কথাগুলো বললেন সেটা শোনার পর কি বুঝতে এতটুকু সংশয় থাকছে যে আক্রমণটা তিনি কাকে করতে চাইলেন। এবার এত বড় একটা রাজনৈতিক আক্রমণ, সেটারও একটা কম্পন তো অনুভূত হবেই, হয়তো উল্টো দিকের প্রতিপক্ষের মধ্যেই সেই কম্পনটা থাকবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে কথাটা বলেছিলাম আমি একটু খেয়াল করে দেখুন তো, সেই এসআইআরটার গোড়াটাই তো হচ্ছে, মানে এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ধরলে নর্মালি এসআইআর ওই কারা মারা গেছেন, কারা দু জায়গায় নাম তুলেছেন, কারা এক জায়গায় ছেড়ে চলে গেছেন, এইগুলো খুঁজে বার করার জন্য। কিন্তু এখানে এসআইআর বা এখনকার এসআইআর তার মূল উপজীব্যটাই হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুঁজে বার করার জন্য। সুতরাং যদি বলি এই দুটো রাজনৈতিক ভূকম্পনের পেছনেও বাংলাদেশ আছে, ঢাকা রয়েছে, মানে এর এপিসেন্টারটা বাংলাদেশে, খুব ভুল বলা হবে কি। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। দেখুন নাম করলেন না কারো, কিন্তু কি বলতে চাইলেন অমিত শাহ সেটা, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক একটা বড় বিশ্লেষণের জায়গা আছে, কাটাছাড়া করার জায়গা আছে, করব। কিন্তু তার আগে কয়েকটা কথা আপনাদের একটু বলে নেওয়াটা জরুরি। মানে সব জিনিসেরই তো একটা প্রেক্ষাপট থাকে, এই প্রেক্ষাপটটা দেখলে কিন্তু সেই কথাগুলোর মানে বা গুরুত্ব সেটা আবার আরও একটা অন্য মাত্রা পেয়ে যায়। দেখুন অমিত শাহ বিএসএফের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গেছিলেন, সেই বিএসএফ এই যাবতীয় এই যে অনুপ্রবেশের ঘটনা ঘটে রাজ্যে, যা যা অভিযোগ পাওয়া যায় সেগুলো তুলে ধরলে যাদের দিকে আঙুল তোলে রাজ্যের শাসক দল, তৃণমূলের যে কোনো নেতাকে, ছোটোর থেকে মাঝারি, মাঝারির থেকে বড়, যাকেই ধরবেন তিনিই বলবেন আরে অনুপ্রবেশটা হলো কি করে, সেটা তো আটকানোর কথা অমিত শাহর বিএসএফের, তারাই তো ব্যর্থ, তাদের দোষেই তো এরা এ রাজ্যে বা এ দেশে অনুপ্রবেশ ঘটছে, সব বাংলাদেশে ঢুকে পড়ছে। সেই অমিত শাহ তার বিএসএফের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই বক্তব্যটা রাখলেন আর কি। রাখলেন মানে তাহলে বুঝতে পারছেন এটার গুরুত্বটা কোন জায়গায় চলে গেল। অনুষ্ঠানটা গুজরাটের ভুজে ছিল, 2001 সালে ভুজের পায়ের তলায় মাটি কেঁপে উঠেছিল। মানে ওই বললাম জায়গা মাহাত্ম্য একটা আছে, এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং হয়ে যায় জানেন। ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ওই 2001 সালে, প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছিল এবং ভুজ সহ গুজরাটের একটা বড় এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপ হয়ে গেছিল। ওই যারা মোটামুটি সেকেন্ড বাড়াচ্ছিলেন না, কতক্ষণ ধরে কাঁপাকাঁপি দেখেছেন আজকে, তাদের কোনো ধারণা নেই যে কতটা সময় ধরে যদি ভূমিকম্প হয় তাহলে কি ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে। এটা তাদের কল্পনায় আছে, ঠিক আছে, বাস্তবে হয়নি, এটা কিন্তু বড় স্বস্তির ব্যাপার। 26শে জানুয়ারি 2001-এর ওই ভূমিকম্পের 1 বছরের মধ্যেই গুজরাটের বিধানসভা ভোট ছিল জানেন তো। এবার গুজরাটের প্রথম বিজেপি সরকার তখন চলছে, মুখ্যমন্ত্রীকে কেশুভাই প্যাটেল। অনেকেই ভেবেছিলেন যে এই ভূমিকম্পের ধাক্কা ও বিজেপি আর সামলাতে পারবে না, ত্রাণ পুনর্বাসন এ সমস্ত নিয়ে গণ্ডগোল তো হবেই, এবং তার মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠান বিরোধিতার জন্ম নেবে।
সেটাকে কাজে লাগিয়ে ড্যাং ড্যাং করে ভোটে জিতে যাবে কংগ্রেস, অনেকে ভেবেছিলেন। কিন্তু সেই ভাবনাটা শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি, কারণ 2001 সালের ওই ভূমিকম্পের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গুজরাটের মুখটাই বদলে দেন। কার ওপর রাগ করবেন আপনি? মুখ্যমন্ত্রীর পদ থেকে কেশুভাইকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নরেন্দ্র ভাইকে, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন ওই বিধানসভা ভোটের ঠিক আগে, কিন্তু তাতে বিজেপির জয় আটকায়নি। বরং ভূমিকম্প বিধ্বস্ত ভুজের পুনর্গঠনে মোদির ভূমিকা, ভলেন্টিয়ার হিসেবে হাসপাতাল থেকে ত্রাণ কেন্দ্রে তার খাটাখাটনি, এবং সব থেকে বড় কথা, যখন শাসক দলই মোটামুটি এই সমস্ত ক্ষেত্রগুলোতে যার দিকে অভিযোগ উঠতে পারে তাকে অভিযুক্ত না করেও সরিয়ে দেয়, তখন অটোমেটিক্যালি লোকের মনে একটা প্রশান্তি আসে যে আসলে বুঝতে পেরেছে ও লোকটা গণ্ডগোল করেছিল, সরিয়ে দিয়েছে। এবার যে এই যাবতীয় প্রতিষ্ঠান বিরোধিতার হেতু, তাকেই যদি সরিয়ে দেওয়া হয়, তার বদলে যদি একজন কাউকে নিয়ে আসা হয় যারা বা তার সঙ্গের লোকজন ওই ঠিক যে জিনিসটা মানুষজন চেয়েছিল সেই কাজটা করছেন, তখন কি আর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া উঠতে পারে? ফলে সেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা ওঠেও নি, আর বিজেপিকেও হারতে হয়নি। অনেকেই বলেন কিন্তু যে এই ভুজের সেই ভূমিকম্পে গুজরাটে বিজেপির পায়ের তলার মাটিটা এমন মজবুত হয়ে গেছিল যে আজও কংগ্রেস সেখানে তল খুঁজে পাচ্ছে না। নড়বালি নড়বড়ে হয় ভিত, অথচ বিজেপির ভিত সেখানে শক্ত হয়ে গেছিল। এই হচ্ছে রাজনীতির মজা। ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা হয়তো বহু নিশ্চিত জিনিস, বহু চেনা অঙ্ককে বদলে দিতে পারে। তো এবার এই ভুজের যে এরকম একটা ভূমিকা, রাজনৈতিক দিক থেকে যে এতটা গুরুত্বপূর্ণ, এবং তার সাথে ভূমিকম্পের একটা যেরকম সম্পর্ক, সেই ভুজে দাঁড়িয়ে এবং এই বিএসএফের অনুষ্ঠানে দাঁড়িয়ে অমিত শাহ কী বললেন, সেটাকে কাটাছেড়া করতে গেলে কি মনে হচ্ছে জানেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে বাংলায় বিজেপির পায়ের তলার মাটি শক্ত করার বার্তাটা দিলেন সেই ভুজ থেকে, যে ভুজ তাদের পায়ের তলার মাটি শক্ত করেছিল। এমনিতে গত কয়েকদিন ধরে আমরা আপনাদের দেখাচ্ছি চারপাশে কিভাবে ওই উত্তর 24 পরগনা হাকিমপুরের মতো সীমান্তে কত অনুপ্রবেশকারী জড়ো হচ্ছেন, সব এখন বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য দৌড়দাম শুরু করে দিয়েছেন। ভয় ধরে গেছে, অন্য রাজ্য থেকেও চলে এসে পালানোর চেষ্টা করছেন। কিন্তু আজকেও যে সময়টা না বললেই নয় আপনাদের সঙ্গে হচ্ছে, আপনাদের সঙ্গে আলোচনা করছি, তখনও হয়তো কয়েকশো অনুপ্রবেশকারী ওই হাকিমপুরের ওই হল্টিং স্টেশনে রাত কাটাচ্ছে, যাদের কাল বা পরশু ওই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বিএসএফ তুলে দেবে। এবার এই যারা বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা তো এতদিন এই দেশেই ছিল, অনেকেই এখানকার ভোটার লিস্টে নাম তুলে ফেলেছিল, ভোটও দিয়েছিল, একটা না একাধিক ভোট দিয়ে দিয়েছিল। ওই অমিত শাহ বললেন না যে শুধু ভারতীয়রাই এখন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে, তার মানে হচ্ছে এতদিন ওই ভারতীয়রাই শুধু ভারতের প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত করেননি। এটা একটা দেশের পক্ষে কতটা অস্বস্তির ব্যাপার বলুন তো। তো এখন বোঝা যাচ্ছে যে যারা ওই ভেজালটা ছিলেন এখন এসআইআর শুরু হতেই সুরসুর করে সব বেরিয়ে আসছে, এবং অমিত শাহের কথা মতো ভোটার তালিকা তাতে দূষণ মুক্ত হচ্ছে। দেশের স্বার্থে যেটা সঠিক কাজ সেটাই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন। কোন দেশের অনুপ্রবেশকারীরা তো দেশের সম্পদ হতে পারে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার সাথে মমতা ব্যানার্জি সরকার এবং এই রাজ্যের বর্তমান পরিস্থিতি মিলে যাওয়াটা নিশ্চিতভাবে আমি বলবো যে কাকতালীয় নয়, বরঞ্চ এটাই বাস্তব। নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে পর্যটকরা মারা যেত না, ভারতীয় পর্যটক। আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না। তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক মতো ওখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে।
আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন। তাহলে দাঁড়ালোটা কি? যারাই এখন এসআইআর বিরোধিতা করছেন বা এসআইআর বন্ধ করার জন্য রাজনৈতিক চাপ তৈরি করছেন, তারা কি আসলে অনুপ্রবেশকারীদের বাঁচাতে নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরি করছে? বাংলার বিজেপি নেতাদের পক্ষে তো এই প্রশ্ন তোলাটা এখন খুব সহজ হয়ে গেল, সেটাই সহজে তারা তুলেও যাচ্ছেন। তার মানে বুঝতে পারছেন, একটা ভূমিকম্পের উৎপত্তিস্থল যেমন বাংলাদেশ এপিসেন্টার, তেমনি বাংলাদেশের মাটির নিচের কম্পনের জন্যই কলকাতাতে শুধু মানুষজন ঝাঁকুনি খায়নি, রাজনীতিও খেয়েছে। অবশ্য সেটা ভিন্ন ভিন্ন দুটো জায়গার থেকে এসছে কম্পনের কারণটা, কিন্তু যুক্ত বা তার গোড়ার পত্তনটা সেটাও কিন্তু এই বাংলাদেশে। এই অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটো ঝাঁকুনি দিতে চাইলেন, তার সঙ্গে বাংলাদেশের নামটা জড়িয়ে গেল। এবং অনুপ্রবেশ বিতর্ক, এটা মোটামুটি এই ভোট পর্যন্ত আমাদের আষ্টে পিষ্টে এমনভাবে জড়িয়ে ধরছে না, শুধু মানে চারপাশে শুধু অনুপ্রবেশ সংক্রান্ত জিনিসপত্রই তো চোখে পড়ছে, এবং দেখে মনে হচ্ছে চারপাশে কিলবিল করছিল এতদিন অনুপ্রবেশকারী, সব যারা সীমান্তের দিকে দৌড়চ্ছে এখন। এবং আমাদেরও যাবতীয় সমস্যা, আমাদের যাবতীয় চিন্তাভাবনা সব কিছু ঘিরে রয়েছে এখন অনুপ্রবেশকারীরা। এর বাইরে আমরা কিছু দেখতেও পাচ্ছি না, চোখের সামনে সার সার সব অনুপ্রবেশকারী। যদি একটু অন্য কিছু দেখতে চাই, ওই রাজনৈতিক নেতারা বা ধরে ধরে অনুপ্রবেশকারীদের দিকে আমাদের নজর ফিরিয়ে দিচ্ছেন, এবং তার আড়ালে আরও অনেক কিছু কিন্তু চাপা পড়ে যাচ্ছে। কী করবেন বলুন? ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে তো বহু কিছু চাপা পড়ে, এবং অনেক প্রাণ তারাও চাপা পড়ে। ফলে আমাদের জীবন ধারণের জন্য আমাদের চারপাশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের একটু বেঁচে মরতে থাকার ব্যবস্থা যারা করে দেয়, সেই সব কিছুই কিন্তু আপাতত এই অনুপ্রবেশ, এই এসআইআর বিতর্কের তলায় চাপা পড়ে রয়েছে। দেখুন, যদি আপনাদের অবশ্য মনে এইগুলো নিয়ে একটু চিন্তাভাবনা শুরু হয়, এবং যদি আপনাদের ওই এত বাংলাদেশ যোগ সত্যিই কি আছে না আছে এই সমস্ত নিয়ে একটু সংশয় থেকে থাকে আপনাদের মনে, তাহলে আপনারা তৃণমূল এবং বিজেপি দু দলের কথাই শুনুন, কাজকর্ম দেখুন, বুঝতে পারবেন ভূমিকম্প শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা নয়, এই রাজনীতির সঙ্গেও ভূমিকম্পের একটা সুদূর প্রসারী সম্পর্ক আছে। প্রাকৃতিক দুর্যোগকেও রাজনৈতিক অনুষঙ্গে একদম টেনে এনে সম্পৃক্ত করে দিতে চেষ্টার এতটুকু কসুর করছে না দুই প্রতিপক্ষ। সুতরাং যা দেখাচ্ছেন তাই দেখুন, তার বাইরে যা গেছে তা গেছে। ভূমিকম্পের দুলুনি থেমেছে কি থামেনি? বিজেপি পশ্চিমবঙ্গ শাখা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে উঠল পোস্ট। ছত্রে ছত্রে পরিষ্কার, ভূমিকম্পকেও রাজনৈতিক কটাক্ষের হাতিয়ার বানিয়ে তৃণমূল নেত্রীকে বিঁধতেই এই পোস্ট করেছে বিজেপি। পাল্টা আসে দ্রুত, তৃণমূল পাল্টা লেখে, এখন থেকেই 2026-এ হারের ভয়ে কাঁপছে বিজেপি। ভূমিকম্পের দুলুনি থামলেও রাজনীতি সারাদিনই ভূমিকম্পকে কেন্দ্র করে দোল দোল দুলতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কিছু হলে পরে বলছে এসআইআরের জন্য হচ্ছে, স্বাভাবিকভাবে সেটাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা টুইট করা হয়েছে। কারণ কেউ যদি পা পিছলেও পড়ে যায়, তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ওটা পা পিছলে পড়ে গেছে, কারণ তিনি মাথায় এসআইআর চিন্তা করছিলেন। বিজেপি রাজ্যগুলোতে যখন ভূমিকম্প হয়, তো তখন কি হয়, এইভাবে কোনো বিপদকে কেন্দ্র করে মানুষকে ছোট করে এই যে চটুল আলোচনা, এই জন্যেই বিজেপি কোনোদিন বাংলার মানুষের মনের গভীরে ঢুকতে পারবে না। জাতীয় প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় এই সমস্ত নিয়ে তৃণমূল রাজনীতি করে, কিন্তু তৃণমূলের রাজনীতির অংশ আমরা হতে চাই না। দেখুন, রাজনীতি কখন যে কি চায়, কি বোঝাতে চায়, সেটা সবসময় কিন্তু ভাবতে খুব আশ্চর্য লাগে, এবং বিশ্বাস করুন তলকুল পাই না। এক সিস্টেমে কখনো কেউ চলবেন না। কুণাল ঘোষ, রাহুল সিনহা দুজনেই মানছেন যে দুর্যোগ নিয়ে রাজনীতি চলে না, রসিকতা চলে না, অথচ দুজনের দলই তো সেটা করে বসে আছেন এই সমস্ত করে আরও একজন। বাংলার বিজেপির বাইরেও একজন আছেন যিনি এই ভূমিকম্প আর রাজনীতির মধ্যে মিল খুঁজে পেয়েছেন, তিনি রবিশঙ্কর প্রসাদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজ কি বলেছেন জানেন? বলেছেন বিহারে এনডিএর জয় নাকি টেকটনিক পরিবর্তন।
বিজেপি নাকি বিহারের রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। এবার বিহারের রাজনীতির ভিত কি সেটা জাতপাত আর ধর্মের অঙ্ক কষে বুঝতে হবে। খুব জটিল না করে আপাতত দুটো বিষয়ের কথা বলি। এক, ওই যাদব কুর্মী এই সমস্ত ভোটগুলো এক জায়গায়, আর দুই মুসলিম ভোট। মোটামুটি এর হিসেবেই কিন্তু জয় পরাজয়ের জায়গাটা নির্ধারিত হয়। যে দুটো ভোট ঐতিহাসিকভাবে লালু প্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গী ছিল, কিন্তু এবারের ভোটে সেটা ওলটপালট হয়ে গেছে। যাদব আর মুসলিম ভোটে ভাঙন ধরাতে পেরেছে বিজেপি আর তার জোট সঙ্গীরা, মানে এনডিএ। দেখুন, 23% মতো মুসলিম ভোট পেত ওই আরজেডি, লালু প্রসাদ যাদবের দল এবং তার সঙ্গে কংগ্রেস, এরা সব মিলিয়ে টিলিয়ে আর কি। এবার সেটা 19% নেমে এসছে। এই 4% কোথায় গেল? নিশ্চিতভাবে এনডিএর কাছে গেছে। ঠিক একইভাবে ওই যাদব আর কুর্মী ভোটও প্রায় 3% মতো কমে গেছে, 9 থেকে 6% নেমে এসছে। ফলে ওদিকে 4%, এদিকে 3% ভোট। এই যে সুইং করেছে তাতে নিজেদের ভোট ব্যাংক একদিকে যেরকম আরজেডি কংগ্রেস হারিয়েছে, অন্যদিকে এনডিএ বিজেপি জেডিইউ এরা পেয়ে গেছে। তাতেই এই রকম একটা ক্লিন সুইপ। এই যে বিহারে এসআইআরে যে প্রায় 50 লক্ষ নাম বাদ গেছে, তারপরেও খেয়াল করে দেখুন প্রতিষ্ঠান বিরোধিতা প্রকাশ পায়নি, বরং এই হিসেবগুলো দেখলে আপনাদের মনে হবে যে বিজেপি এবং জেডিইউ জোট আরও শক্তিশালী হয়েছে। তার মানে বিহার এসআইআরের পক্ষে মত দিয়েছে, এটা আপনাদের মানতে হবে। এটা বিজেপির নেতারাও কিন্তু মেনে বসে আছেন এবং সেই জন্যেই এ রাজ্যে তারা এসআইআর নিয়ে আশাবাদী হতে শুরু করেছেন। কারণ এসআইআর এখন পর্যন্ত বিজেপির বক্তব্যকেই সমর্থন করছে। দেখাচ্ছে তো এ রাজ্যে সত্যিই বাংলাদেশিরা ছিল, অথচ এদের চিহ্নিতকরণের কাজটা মাস 6 আগেই হয়ে যাওয়ার কথা ছিল। মে মাসেই তো স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল একটা নির্দেশিকা পাঠিয়েছিল। আপনাদের সেই খবরটা দেখিয়েছিল, আপনাদের মনে আছে? কি বলা হয়েছিল? বলা হয়েছিল যেখানে যত বাংলাদেশি আছে, প্রথম কথা হচ্ছে বলা হয়েছিল যে বাংলাদেশিরা ঢুকে বসে রয়েছে, এরা আমাদের দেশের নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সুতরাং যেখানে যে বাংলাদেশি লুকিয়ে বসে আছে তাদের খুঁজে বার করুন আর বিধি অনুযায়ী প্রত্যর্পণ করুন, মানে সোজা বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন। এবং এই সিদ্ধান্তের পর, এই নির্দেশিকার পর রাজ্যে রাজ্যে কিন্তু আমরা বাংলাদেশিদের ধরা পড়তে দেখেছি এবং এই ধরার আতিশয্যে ভুলতেও দেখেছি। এ রাজ্যের বাসিন্দা বহু বাঙালিকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে, সেটাও দেখেছি। এমনকি পুশব্যাক করে দেওয়া হয়েছে, তারপর তাদের ফেরত পাঠিয়ে তাদের ফেরত আনতে হয়েছে। মোদ্দা কথা, এটা নিয়ে সব রাজ্যই উঠে পড়ে লেগেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কি অভিযানটা ঠিক হয়নি? নির্বাচন কমিশন এসআইআর কার্যকর করার জন্য যেই নেমেছেন, বিএলওরা যেরকম বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন, তারপরে দেখুন কাতারে কাতারে বাংলাদেশি বেরিয়ে আসছে। ধোঁয়া দিলে গর্ত থেকে যেরকম ইঁদুর বেরিয়ে আসে সেই রকম, অথবা ওই মৌচাকের নিচে যেই ধোঁয়া দেন স্টার পাশে হুড়মুড়িয়ে মৌমাছিরা ছুটে বেরিয়ে আসে, এ হচ্ছে সেরকম। এরা তো তার মানে ছিল। এদের এতদিন খুঁজে বার করা হয়নি কেন? কেন যখন এরভাবে বাংলাদেশি ধরতে বলার কথা হয়েছিল তখনও সেইভাবে এ রাজ্যে কোনো বাংলাদেশি ধরা হয়েছে এরকম কিছু শোনা যায়নি। বরং আজাদ মল্লিকের মতো কিছু পাকিস্তানি বাংলাদেশি তারা ধরা পড়ার পর আদালত তাদের ফেরত পাঠিয়ে দেওয়ার পর, মানে ফেরত পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর তাদের আলটিমেটলি আর ফেরত পাঠানো হয়নি। এই গাফিলতি দেখা গেছে। এটাই এখন বিজেপি নেতারা বিজ্ঞাপন দেওয়ার মতো করে প্রচার করছেন। এবং সত্যি কথা বলতে কি, বিজ্ঞাপনের তো অভাব নেই, চারপাশে বিজ্ঞাপন। এখন উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, দার্জিলিংয়ের ডাবগ্রাম, ফুলবাড়ি, মানে এপাশ থেকে ওপাশ অবধি বিভিন্ন জায়গার থেকে খবর আসছে কি জানেন? এই এসআইআরের ফর্ম দিতে গিয়ে নাকি অনেক ভোটারের খোঁজ পাচ্ছেন না বিএলওরা। এবার খেয়াল করুন,
এসআইআর এর এনুমারেশন ফর্মগুলো কাদের নামে এসছে? মোটামুটি এই এসআইআর শুরু হওয়ার আগে একটা তারা ম্যাপিং করেছেন, যাদের নিয়ে সংশয় নেই তাদের নামে এনুমারেশন ফর্মগুলো এসছে। তার মানে এরা সব মোটামুটি কাগজপত্র বানিয়েছিলেন, হিসেব মতো এদের কাছে এনুমারেশন ফর্ম যাওয়ার কথা, সেই ফর্ম এসছে, সেই ফর্ম দিতে গেছেন বিএলওরা, কিন্তু নির্দিষ্ট ঠিকানাতে গিয়ে সেই ভোটারকে খুঁজেই পাচ্ছেন না। মধ্যমগ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম যেরকম সপরিবারে বাড়ি বিক্রি করে বাংলাদেশে ফিরে গেছে বলে তার প্রতিবেশীরাই জানিয়েছে। এবার বাড়ি বিক্রি করে ফিরে গেছে মানে তিনি ছিলেন, জেঁকে বসেছিলেন, জমি টমি কিনে বাড়ি করেছিলেন, সেই বাড়ি তার নামে রেজিস্ট্রি হয়েছিল। এ সব কটার ক্ষেত্রেই কিন্তু একদম বোনাফাইড, একদম নির্দিষ্টভাবে ভারতীয় নাগরিক হলে তবেই সব কিছু করা যায়। তার মানে সব কিছু কাজকর্ম তার একদম নিয়ম মেনে হয়েছিল। মানে ভারতীয় নাগরিক হিসেবে যাবতীয় কাগজপত্র, পরিচয়পত্র সব তার নামে ছিল। সেই তিনি আবার বিক্রিবাটা করে দেশ ছেড়েছেন। ভাবুন, যিনি এত নিশ্চিন্তে গেঁড়ে বসতে পেরেছিলেন, তিনি এরমভাবে তড়িঘড়ি বাড়ি বিক্রি করে দেশ ছাড়লেন কেন? তার মনে হয়েছে যা আছে তা দিয়ে এতদিন কাটানো গেছে, কিন্তু এবার কাটানো যাবে না। ঠিক একইভাবে তো ওই ডাবগ্রাম, ফুলবাড়ি, ডানকুনি বা নদিয়া, সেখানে বেশ কিছু জায়গায় গিয়ে দেখা গেছে তালা, কেউ নেই। এবার এই মানুষজন বাংলাদেশে ফিরে গেছেন কিনা সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু এটা তো ঘটনা ওই সীমান্তে যাদের বসে থাকতে দেখছি শয়ে শয়ে মানুষ, তাদের মধ্যে অনেকেই বলেছিলেন আবার ওই রোকেয়া বিবির মতো দুখানা তো ভোট দিয়েই ফেলেছেন তারা, অর্থাৎ তাদের নাম ভোটার তালিকায় ছিল, তাদের নামে নিশ্চয়ই এনুমারেশন ফর্ম এসছে, এবং তাদের বাড়িতে গিয়ে যেতে তাদের খুঁজে পাওয়া যাবে না সেটাও নিশ্চিত, কারণ তারা তো সীমান্তে বসে রয়েছেন, এতক্ষণে হয়তো সীমান্ত পেরিয়ে গেছেন। দেখুন, মধ্যমগ্রামের মোল্লাপাড়ার রবিউল বাংলাদেশ থেকে এসছিলেন, এখানে ব্যবসা করে বাড়ি ঘর বানিয়েছিলেন, এমনকি তার পরিবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের খাতাতে নাম তুলে ফেলেছিল বলে তো শোনা যাচ্ছে। এরা তারা মানে নিশ্চিতভাবে ভোটও দিতেন, সবাই তাই বলছে, প্রতিবেশীরাই বলছে যে ভয়টা কোন জায়গায় হয়েছিল এদের? ভয় হয়েছিল যে এবার যদি এই এসআইআর এর ফলে সম্পত্তি হারিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হয়, এই আশঙ্কাতেই তারা পালিয়েছে। ফলে এসআইআর কতগুলো সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটা বুঝতে পারছে। ওরা বাংলাদেশি লোক ছিল, ভয় পাচ্ছিল, ওই জন্য আগস্ট মাসে ওরা বেঁচে কিনে চলে গেছে। 10-12 বছর। ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো, এখানে বুটল টুটল কুড়াতো। 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। এখনো মোটামুটি 30টা মতো ফর্ম আছে। আইডিয়া কেউ নিচ্ছে না? না, কেউ নিচ্ছে না এখন। আমি অনেক চেষ্টা করেছি, প্রত্যেককে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জিজ্ঞেস করেছি, এখনো কেউ নেয়নি। এই 30 জনের কি খোঁজও পাচ্ছেন না নাকি? না, কেউ বলছে এরা থাকে না, কেউ বলছে এরা বাড়ি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেকে আছে। 2-4 জন যেরকম বলছে এরা এখানে থাকছে না, বাংলাদেশে চলে গেছে। দুই প্রকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে। জোড়াবাগান, জোড়াসাঁকো অঞ্চলে একের পর এক জায়গায়, সেই জায়গায় কার্যত বিএলওরা যখন গেছেন 40%-এর বেশি মানুষ তারা অনুপস্থিত। কেন অনুপস্থিত? তারা বিহারের নির্বাচনে ভোট দিতে গেছেন। তাহলে এবার কি ঘুরিয়ে পরিকল্পনা করা হচ্ছে যে বিহারে যেহেতু ভোট হয়ে গেছে, বিহারের ভোটের পরে এক লপ্তে নাম বাংলায় তোলা হবে বিহারিদের। দেখুন, আমরাই আপনাদের খবর দেখিয়েছিলাম যে পাশের বাড়িতে এনুমারেশন ফর্ম চলে এসছে, কিন্তু তার এনুমারেশন ফর্মটা আসেনি সেদিন, হয়তো পরের দিন আসতো। এই টেনশনে একজন মারা গেছে, অথচ এই বিএলওর বক্তব্য শুনলেন, হাতে এনুমারেশন ফর্মের দিস্তে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু যাদের নামে এই এনুমারেশন ফর্ম এসছে তাদের পাত্তা নেই। তিনি শুনেছেন তারা নাকি বাংলাদেশ পালিয়েছে। দুটো জিনিসই তো সত্যি। এবার একটা জিনিস খুব পরিষ্কার, এই সমস্ত নিয়ে তারপরে যে বক্তব্যগুলো শুনলেন রাজনৈতিক বক্তব্য, যেখানে রাজনীতির চোখে হয়তো
আমাদের ভিন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে ভিনদেশিরা এক প্ল্যাটফর্মে বা এক দাঁড়িপাল্লায় মাপা হয়, সেটা রাজনীতির দৃষ্টিভঙ্গি, রাজনীতি করছে। এই রাজনীতি কিভাবে দেখছে এসআইআরকে, এটা ভুলে যান। আমাদের দেশের গণতন্ত্র নিয়ে ভিনদেশিরা যে ছেলে খেলা করার সুযোগ পেয়েছে, এবং এদের এইভাবে আমাদের চারপাশে, বললাম তো, পাশে দাঁড়িয়ে আপনি হাত বাড়িয়ে হাতটা যার ধরবেন সে এদেশের বাসিন্দা না বাংলাদেশি আপনি নিশ্চিত নন। এই পরিস্থিতিটা কি আপনার আমার জন্য খুব সুখকর? সেই জিনিসটা যদি এসআইআর ধরতে পারে তাহলে সেটাকে সমালোচনা করা যায় বলুন তো? এটা খুব সিম্পল বিষয়। রাজনীতির বাইরে গিয়ে ভাবুন। এবার প্রতিবাদ হবে, চিঠিপত্র এই সমস্ত চালাচালি হবে, এ তো চলছে, জোর চলছে। আর এটা দেখে কি মনে হচ্ছিল জানেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও কেউ কোনো প্রতিবাদপত্র পাঠিয়েছে নাকি? এইটা শুনে আবার চমকে গেলেন তো, কী সব হচ্ছে। বাংলায় হচ্ছে এসআইআর, ঢুকে বসে আছে বাংলাদেশি, আর চিঠি যাবে ভ্লাদিমির পুতিনের কাছে। এসআইআর নিয়ে নয়, অনুপ্রবেশ নিয়ে নাকি ভ্লাদিমির পুতিনের কাছে ওই প্রতিবাদপত্র পাঠানোর কথা হচ্ছে, কথা ভাবা হচ্ছে সিরিয়াসলি। মানে অত্যুৎসাহী লোকের অভাব নেই তো। কেন বলছেন তারা? ওই শীতের শুরুতে সাইবেরিয়ার পাখিরা তো সব আসতে শুরু করেছে। ওই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের খাল বিল ঝিল সব জায়গায় বিদেশি পাখিরা গিজগিজ করছে। ওই সাঁতরাগাছির বিল, সেখানেও তো ওই বাকি জায়গাগুলো আছে, সেখানেও ওই বিদেশি অতিথিরা চলে আসবে। সোশ্যাল মিডিয়াতে অত্যুৎসাহী কেউ একটু ঠাট্টাই আর কি করেছেন, বলেছেন এই পাখিগুলোও তো ভিসা পাসপোর্ট নিয়ে আসেনি এবং আসছেও তো একদম ভোটেরই মুখোমুখি, এরা সব অনুপ্রবেশকারী, এদের ফেরত পাঠানো নিয়ে ওই ভ্লাদিমির পুতিনকে চিঠি লেখা হোক। তবে যাই হোক, এটাও তো ঘটনা। ওই পাখিরা আর যাই করুক, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন, কর্মসংস্থান এই সব কিছুতে তো ভাগঠাক বসাচ্ছে না। আর তাই জন্যই তো তাদের পালা করে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা, যাতে চোরা শিকারীরা মেরে না ফেলেন। দেখুন, এই পরিযায়ী পাখির আশা যেরকম বাস্তুতন্ত্রের সুস্থতার লক্ষণ, তেমনি অনুপ্রবেশকারীদের আশাটা আমাদের এখানকার বাস্তুতন্ত্রকে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। এটা জনবিন্যাসের অসুস্থতার লক্ষণ। দুটোর মধ্যে নিশ্চিতভাবেই তুলনা চলে না। জাস্ট একটু বিষয়টা হালকা করার জন্য বললাম, সোশ্যাল মিডিয়ায় চলছে। তবে কয়েকদিন পর এখন ভূমিকম্পটাও যেভাবে এরকম চট জলদি রাজনীতিক তরজার একটা বিষয়বস্তু হয়ে যাচ্ছে, এই পরিযায়ী পাখিরাও যদি কোনো রাজনৈতিক নেতার মুখে কোনো হাস্যকর বা অত্যাশ্চর্য যুক্তি হয়ে আপনার আমার সামনে পেশ হয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মানে এসআইআর নিয়ে কম অদ্ভুত যুক্তি তো শুনতে পাচ্ছি না। কাল সন্ধে ওই কোচবিহারের শীতলকুচিতে দুর্ঘটনায় এক বিএলও মারা গেছেন। মৃত ওই ললিত অধিকারী বাইকে করে মাথা ভাঙা শহরে ফিরছিলেন, পথে বেসরকারি বাসের ধাক্কায় মারা গেছেন। এটা অকাল মৃত্যু, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় মৃত্যুর এমন একটা কারণ খুঁজে বার করেছেন যাতে আপনার আমার খারাপ লাগার থেকে অবাক হওয়ার অনুভূতিটা অনেক বেশি হবে। ললিত অধিকারী নাকি এসআইআর নিয়ে মানসিক চাপে ছিলেন, তাই অন্য মনস্কভাবে বাইক চালাচ্ছিলেন আর তাতেই দুর্ঘটনার কবলে পড়েছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, ওই বাইক চালানোর সময় ললিত অধিকারীর ব্রেন ম্যাপিং করেছিলেন নাকি ওই তৃণমূল নেতা, যে এত নিশ্চিত হয়ে তার মৃত্যুর কারণটা বলে দিলেন, তার মনের মধ্যে কী হচ্ছিল সেটা বলে দিলেন? নাকি রাজনৈতিক নেতা তো আপনার আমার মতো সাধারণ মানুষের থট রিডিং করাটা, মানে মন পড়ে ফেলাটা এদের কাছে জাস্ট একটা চুটকির ব্যাপার। এখন ললিত বাবু হয়তো বাইকে যাচ্ছিলেন, তার মাথায় কিন্তু সবসময় হয়তো ঘুরছে যে তাকে এই সব টাইম ফ্রেমের মধ্যে, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার টাইম ফ্রেমের মধ্যে তাকে সমস্ত কাজটা গোটাতে হবে। 55 বছর বয়সী একজন মানুষ, তিনি হয়তো এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিবহাল নয়। স্বাভাবিকভাবে তার এই যে যন্ত্রণা, সেই কথাই তিনি হয়তো ভাবতে ভাবতে অসাবধানবশত তার এই দুর্ঘটনার সম্মুখীন হন এবং দুর্ঘটনার ফলে তিনি মারা যান।
দেখেন, পার্থপ্রতিম রায় আমাদের পাল্টা প্রশ্ন তো করতেই পারেন যে ওই ললিত অধিকারী বিএলও তিনি যে মানসিকভাবে এসআইআরের কারণে চাপে ছিলেন না, সেটা আমরা কি করে জানলাম? ঠিক জানি না। তাই আমরা একটা কথাই বলতে পারি, মৃত্যুর কারণটা তদন্ত করে দেখা হোক। ললিত অধিকারী এসআইআরের চিন্তায় অন্যমনস্ক ছিলেন, এটা বললে কি বলা হয় জানেন? সেটা কেউ ভেবেছেন? তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হয়। কারণ কেউ যদি অন্যমনস্কভাবে রাস্তা পার হন, তার মৃত্যুর জন্যে তো যদি তাকে সংঘর্ষে কোনো গাড়ি টাড়ি চাপা টাপা দেয়, সেই গাড়ির ড্রাইভারকে দোষারোপ করা যায় না। মানে এক্ষেত্রেও তাহলে ঘাতক বাসের ড্রাইভারকে ক্লিনচিট দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের ভোগপুর গ্রামে 83 বছরের কেশিমন বিবি মারা গেছেন। তার ছেলে শেখ নাসিরুদ্দিন অভিযোগ করেছেন এসআইআরের চিন্তায় তিনি মারা গেছেন, কারণ 2002-এর তালিকায় তার নাম ছিল না। এটা তো একটা চিন্তার কারণ হতেই পারে, বাড়িতেই মারা গেছেন, কিন্তু ডেথ সার্টিফিকেটে তো হার্ট অ্যাটাকই লেখা থাকবে। এবার কেন হার্ট অ্যাটাক সেটা তো নিশ্চিত করে ডাক্তাররাও বলতে পারবেন না। আমার মায়ের 2002-এ নাম ভোটের লিস্টের নাম নিয়ে গেলে সে 15 দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে, আর আমারও নাম আসেনি 2002-এ। এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। আগের বার যেটা মারা গেছে তো আমি জেনেছি জয়েন্ট ভিডিওর জন্য মারা গেছে, এই তো মমতা ব্যানার্জি দায়ী। একজন মারা গিয়েছেন কে? পরশুদিন। ওইটাই তো বলছি। আর কালকে কোচবিহারে তো অ্যাক্সিডেন্ট, সব চালিয়ে যান না এসআইআর বলে। দাদা কে না বলেছে চালিয়ে যান। আজকের কলকাতা যত পেট খারাপ মাথা খারাপ যা হবে সবকে চালিয়ে যান এসে। দেখুন, আমাদের প্রত্যেক বছর আমাদের রাজ্যে কত মানুষ মারা যান একবার সেইটা হিসেব করে নিন। গড়ে প্রত্যেক মাসে বেশ অনেক হাজার মানুষ মারা যান। এবার ওই যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে তার কয়েকদিন আগের থেকেই এই রাজ্যের সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর। এই এসআইআর নিয়ে চর্চার তো কোনো শেষ নেই। কম বেশি সবাই একদিন 1 ঘন্টা 1 মিনিটের জন্য হলো একদম দুশ্চিন্তাগ্রস্ত হননি এরকম কেউ বলতে পারবেন না। অন্তত বাড়ির ভেতর ওই ভোটার কার্ডটা কোথায় রেখেছি এই দুশ্চিন্তাও তো কারুর কখনো না কখনো হয়েছে। ফলে সবার মাথার মধ্যেই কোনো না কোনোভাবে এসআইআর ঘুরেছে, এটা বাস্তব। ওই মৃতদেরও তাই জন্যে সব মৃতকেই এসআইআরের শিকার বলে দাগিয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা রাজনৈতিক নেতারা বলতে পারবেন। কিন্তু আমাদের একটাই বক্তব্য, জানেন তো, বারবার ঘুরে ফিরে এই কথাটা বলি। আমার ধারণা এতদিনে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে এবং আপনারা মনে মনে সেটা বিশ্বাস করতে শুরু করেছেন। এগুলোতে তারা রাজনৈতিক তরজা করতে পারেন, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় কি? এবং সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় যারা ভোটে জিতেছেন তাদের কিন্তু ভোটে জেতার কারণটা হিসেবে উঠে আসছে মানুষের কথা বলা, মানুষের সমস্যার কথা বলা। তাই অন্য বিষয়গুলোর থেকে নজর ঘুরিয়ে যদি একটু মানুষের যে সমস্যাগুলো সেইগুলোর দিকে রাজনৈতিক নেতারা সরাসরি নজর দেন, তাহলে হয়তো তাদের জয়ের পথটা আরও সুগম হয়। সব দলের জন্যই এটা খাটে, কিন্তু রাজনীতিকদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা ওটা আপনার আমার মতো তো নয়। তৃণমূল কংগ্রেসের তরফে ডেরেক ওব্রায়ান সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, তাতে 31 জনের নামের তালিকা ছাপানো হয়েছে। সবাই এই 31 জন নাকি এসআইআরের কারণে মারা গেছেন। এর কোনো আইনসিদ্ধ প্রমাণ হয়তো নেই, কিন্তু কারণ কোনো ডেথ সার্টিফিকেট তো ওই এসআইআরের জন্য মৃত্যু এটা লিখছে না। কিন্তু এই রাজ্যে এই ডেঙ্গির বাড়াবাড়ির ক্ষেত্রে আমরা দেখেছি ডেঙ্গি নয় অজানা জ্বরে মৃত্যু বলে লেখা হয়েছে, এরকম শোনা যেত। বেসরকারি কয়েকটা হাসপাতালে যদিও ডেঙ্গি লিখে ডেথ সার্টিফিকেট দিয়েছিল, কিন্তু তারপর করোনার সময় এক্সপার্ট কমিটি ফর কন্ডাক্টিং অডিটস অফ সাসপেক্টেড ডেথস ডিউ টু কোভিড-19 তৈরি হয়েছিল, সেটাও তো আমরা দেখেছি। লোকমুখে যেটা মরা গোনা কমিটি হিসেবে প্রচলিত হয়েছিল। কেন?
কারণ এরা ঠিক করবেন যে কোন মৃত্যুকে কোভিডের থেকে মৃত্যু বলা হবে, কোনটাকে বলা হবে না। যে সমস্ত রোগীর কোমরবিডিটি ছিল তাদের মৃত্যুকে কোভিডে মৃত্যু বলা যায় কি না সেটাই কমিটি বিচার করবে বলে ঠিক হয়েছিল। এবার যেখানে গোটা বিশ্ব এই কোভিডে আক্রান্ত এবং গোটা বিশ্বে এইভাবে মানুষজন অসহায় হয়ে মারা গেছেন, সেখানে এ রাজ্যে যদি 4 জন বেশি মারা যেতেন তাহলে সেটা এ রাজ্যের মানে কোথাও গিয়ে ব্যর্থতা বলে ধরার কোনো জায়গা ছিল না। কোভিডকে আমরা অতীতে কোনোদিন কেউ দেখিনি, এই পরিস্থিতি আমরা কেউ দেখিনি, এইভাবে দরজা বন্ধ করে গোটা বিশ্ব বসে আছে। তা সত্ত্বেও এই কমিটিটা তৈরি হয়েছিল, যদিও কমিটিটা পরের দিকে টেকেনি, কারণ কোভিডে গোটা ব্যাপারটাই এটা বিশ্ব মহামারী ছিল। তাই WHO গাইডলাইন অনুযায়ী আক্রান্ত আর মৃতের সংখ্যা আপলোড করতে হতো, আর সেই তালিকা তৈরি হতো ICMR এর রিপোর্ট অনুযায়ী। কোনো রাজ্যের নিজস্ব কমিটির রিপোর্ট গ্রাহ্য হতো না, ফলে ওখানটা আলটিমেটলি করে কোনো লাভ হয়নি। দেখুন, কোভিড এবং ডেঙ্গির দিকে নজর টানার একটাই কারণ, এ রাজ্যে যে কোনো মৃত্যুর কারণ ঘোষণার ক্ষেত্রে তার মানে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা যাচাই করে তারপর কোনো একটা কারণে মৃত্যু হয়েছে কিনা এটা নির্দিষ্ট করা হয়। এই যে 31 জনের তালিকাটা প্রকাশ করা হচ্ছে, তাদের মৃত্যু এত ঝটপট এত নিশ্চিতভাবে কি করে SIR এর কারণেই হচ্ছে বলে দেখে দেওয়া হচ্ছে। শুধু বাড়ির লোক বলেছে এরকম ধরে নিলেই কি করে ব্যাপারটা হয়ে যাবে, অথবা স্থানীয় প্রতিনিধি তিনি বলে দিলেন এরকম বলেই হয়ে যাবে, হতে পারে। 31 জনই এই কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মারা গেছে। বিশ্বাস করুন, যদি শাসক দলের দাবি মতো এই 2 মাসের বদলে 3 বছর ধরেও SIRটা হতো না, হয়তো দেখা যেত এর থেকে বেশি লোক এই যদি মানে SIR নিয়ে এইরকম ভাবনাতেই যদি মারা যান, এর থেকে বেশি সংখ্যক লোককে পাওয়া যেত। কেউ না কেউ দেখে দিত, এড়াতে পারতেন না। সময় যত বাড়তো নম্বর বাড়তো। দেখুন, আমাদের রাজ্যে 7.5 কোটি ভোটারই তো এনুমারেশন ফর্ম পাবেন খসড়া তালিকায়, তারপর যখন বেরোবে তখন দেখা যাবে বেশ কয়েক লক্ষ নাম বাদ যাবে। এবার এদের মধ্যে ঈশ্বর না করুন কারুর কোনো যদি মৃত্যু হয়ে যায়, তখন তাদেরও কি এই SIR এর শিকার বলে ধরতে হবে? এত কথা বলার কারণ একটাই, আবার বলছি, চারপাশে এই যা যা হয়েছে, যেভাবে বিদেশিরা ঢুকে পড়ে আমাদের দেশের সম্পদ এটা লুট করাই বলবো, উপভোগ করেছে, সেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করা হয়েছে, সেটাকে কি মেনে নেওয়া যায় বলুন তো? শুধু এইটুকু বলবো যে আতঙ্কজনিত কারণে মৃত্যু, আত্মহত্যা ইত্যাদির যে বিষয়গুলো সামনে এসছে, এগুলো প্রত্যেকটাই তদন্ত সাপেক্ষ। যে SIR কে সামনে রেখে যে অভিযোগগুলো উঠে আসছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের শকুনের রাজনীতি কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে। এই আত্মহত্যার অভিযোগ, মৃত্যুর অভিযোগ, এর যদি দায়, যদি কোনো ঘটনা সত্যি হয়, সেই দায় মমতা ব্যানার্জি এবং তার সরকারকে নিতে হবে। আমি বলছি, দেখুন, এই মৃত্যুগুলো না ক্রমান্বয়ে হচ্ছে। প্রথমে কারা ছিল? প্রথমে মৃত্যু হচ্ছিল, অসুস্থ হচ্ছিল, কারা হার্ট অ্যাটাক হচ্ছিল ভোটার, এখন হচ্ছে BLO। আর এই SIR হয়ে গেলে ওই তপসিয়ার পার্টি অফিসে দেখবেন হার্ট অ্যাটাকের লাইন লেগে যাবে। তপসিয়ার পার্টি অফিস নিয়ে সজল ঘোষের একটু বিশেষ আগ্রহ রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে কেন আছে আর কি। কিন্তু বনগা নিয়ে তার আছে কি, তার আছে কি নেই সেটা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলক্ষণ আগ্রহ রয়েছে। আগামী মঙ্গলবার তো মুখ্যমন্ত্রী ওখানে সভা করতে যাচ্ছেন, ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করবেন, মানে এটা একটা ঘোষিত কর্মসূচি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে তৃণমূলের ভোট তো শোনা যায় এমনিতেই 1 থেকে 2% বেড়ে যায়। 2024-এর ওই লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় তো দলীয় বৈঠকে বলেছিলেন যে তিনি রাস্তায় না নামলে উত্তর কলকাতা বেরোতো না। তাহলে বনগায় তার রাজনৈতিক কর্মসূচি কি সেই কারণেই বলে ধরে নেব? ভোটের এত আগে তাকে রাস্তায় নামতে হচ্ছে কেন?
এখন যদি না নামেন তাহলে একটু দেরি হয়ে যাবে, এটাই কি তিনি ধরে নিচ্ছেন? কাদের জন্য দেরি হয়ে যাবে? মতুয়া ভোট। দেখো 2019 থেকেই ওখানে কিন্তু বিজেপি কবজা করা শুরু করেছে, বরং 2021 আর 24-এ অনেকটা মতুয়া ভোট তৃণমূল ফিরিয়ে এনেছিল, উপনির্বাচনে জিতেছিল। আর মতুয়াগড়ে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি গেরুয়া ক্যাম্পে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মনোমালিন্য হচ্ছে বলে শোনা গেছে। সব কিছুই তৃণমূলের ফেভারে যাচ্ছিল এবং তার মাঝখানে তৃণমূলের মমতা বলা ঠাকুর কালো ঘোড়া হিসেবে উঠে আসছিলেন। কিন্তু সেই কালো ঘোড়াই তো চিন্তায় রেখে দিয়েছে, চিন্তায় ফেলে দিয়েছে। কারণ বনগাঁ পুরসভায় তৃণমূলের যে অন্তঃকলহ চলছে তাতে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ফেলেছেন এবং সেই ভূমিকাটা কোনোভাবেই কিন্তু ওই শাসক দলের চিন্তাভাবনার সঙ্গে একই খাতে এটা বলা যাচ্ছে না। দেখুন, লোকসভা ভোটে লিড দিতে না পারায় তৃণমূল পরিচালিত বেশ কয়েকটা পুরসভার মাথা বদল হয়েছে বা বেশ কয়েকটা পুরসভার ওই চেয়ারম্যানদের তাদের পদত্যাগ করতে বলা হয়েছে, এটা মোটামুটি আপনারা জেনে গেছেন। কম বেশি বিভিন্ন জায়গায় একটু গণ্ডগোল ঠোকাঠুকি হচ্ছে, কেউ কেউ করে ফেলেছেন, কেউ কেউ বাধ্য হয়ে করেছেন, কেউ অনিচ্ছায় করেছেন, আবার কেউ কেউ করেননি। এই বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ তার মধ্যে আরেকজন। তাকে ইস্তফা দিতে বলা হয়েছিল, তিনি ইস্তফা না দিয়ে একজনকে আপাতত দায়িত্ব দিয়ে নিজের শারীরিক কারণে সরে আছেন। মানে খাতায় কলমে এখনো চেয়ারম্যান তিনি। এবার সেই জন্য তিনি যেহেতু মানে ইস্তফাটা দিচ্ছেন না, তার দলই তার বিরুদ্ধে অনাস্থা এনেছে, মানে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এবার মুশকিল হচ্ছে সেই অনাস্থায় তৃণমূলেরই 6 কাউন্সিলর সই করেনি। এটা তো দলবিরোধী কাজ। ঘটনাচক্রে সেই 6 কাউন্সিলরের বাড়িতেই রাতে ইট বৃষ্টি হয়েছে, কারোর বাড়িতে গুলি, কারোর বাড়িতে বোমা, এরকম সব হামলা টামলা হয়েছে। এবার কে করেছে? দুষ্কৃতীরা, বুঝতেই পারছেন আর কি। এবার এই আক্রান্ত কাউন্সিলরদের পাশে দাঁড়িয়েছেন মমতা বালা ঠাকুর। এখানেই গোটা গল্পটা আরও জটিল হয়ে গেছে, একটা অদ্ভুত জটিল রূপ নিয়েছে। এবার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই মতুয়া ভোটটা নিজেদের দখলে রাখার জন্য। আবার তিনি দলের যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে গিয়ে যারা বিরুদ্ধে দাঁড়িয়েছেন আর কি, দলবিরোধী এই অর্থে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন। তাহলে তিনি কি? বুঝতে পারছেন কতটা জটিলতা? মানে রদ বদল করতে গিয়ে বনগাঁ পুরসভার হাত বদল হয়ে যাবে কি না সেটা সেই জল্পনা ছড়িয়ে পড়েছে। বনগাঁ তৃণমূলের কাছে দেখুন অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা। 2006-এ এই বনগাঁ বিধানসভা উপনির্বাচনে জিতেই তৃণমূল 29টা আসন থেকে 30-এ পৌঁছেছিল। ফলে মানে এটার বিশেষ গুরুত্ব হচ্ছে এই জন্যে যে ওই একটা আসনই তাদের বিধানসভায় বিরোধী দলের মর্যাদা এনে দিয়েছিল। 30টা হয়েছিল বলে পেয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছিলেন। ওই নির্বাচন থেকেই তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছিল। মানে তৃণমূলের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক জায়গা এভাবে ধরা যেতে পারে। মুশকিল হচ্ছে এই জায়গাটা যে অত্যন্ত জটিল সেটার অন্য আরেকটা দিকও আছে। ওই এলাকাটা বিজেপির কাছেও পয়া। কি মুশকিল! অশোকনগর বিধানসভায় 1999 সালে জিতেছিলেন বাদল ভট্টাচার্য, সেই শুরু। এবারও বনগাঁয় বিজেপির লিড রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় আসলে গোল দিতে যাচ্ছেন নাকি গোল বাঁচাতে যাচ্ছেন সেটা তৃণমূলের কেউ স্পষ্ট করে বলছেন না। তবে বনগাঁ পুরসভার গোল না মিটিয়ে তিনি যে ফিরবেন না সেটা তো স্পষ্ট, এটা বুঝতে পারছি আমরা। কারণ এই মুহূর্তে এটার থেকে বড় জটিলতার কিছু নেই এবং এই জটিলতা যদি না কাটে সেটা অন্য এলাকায় প্রভাব তো ফেলবেই এবং দলের অন্দরমহলে এবং 26-এর ভোটে সব জায়গাতে বেশ একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে, এটাও স্পষ্ট। দেখুন, গোপাল শেঠ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর কথা যে শুনবেন না সেটা তার আচরণে স্পষ্ট। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সুতরাং আমরা ধরতে পারি এবার ওই বনগাঁ ক্রাইসিসের একটা মীমাংসা হলেও হতে পারে। মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে
তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। পটুয়ারা যারা উদ্বাস্তু মানুষ আছে তারা পরিত্রাণ চাইছে, আর এইসব নাটক করে কোনো কাজ হবে না, না অনুষ্ঠান করে কাজ হবে না, ওই পদযাত্রা করে কাজ হবে না, মতুয়াদের ঘরে যেয়ে তাদের ভুল বার্তা দিয়ে কাজ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শোভাযাত্রা বার্তা দিতে যে মতুয়াদের উপর যদি আক্রমণ নেমে আসে, সবার আগে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। মমতা ব্যানার্জি হাঁটুন দৌড়ন, এসআইআর অনুপ্রবেশকারীদের যে কথাটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট করা, সেটা হবে। হ্যাঁ, এরকম যা করছেন ওনার ফোনই লেগেছে, এখন উনি যা হাত দেবেন সোনাও এখন লোহা হয়ে যাবে, নিশ্চিন্তে থাকবে। রাজনৈতিক নেতারা না মাঝে মধ্যে ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে যান, জানেন তো, এবং তাদের প্রত্যেকটা বক্তব্য আমি আবার মনে করি দিই আপনাদের, আপনার আমার সাধারণ মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো সেটার বাইরে দিয়ে যায়। সেই জন্যই বলে কি জানেন তো, এই শুধু এরকম মন টন খারাপ করে থাকবে না সব কিছুতে, যে আমাদের কথা ভাবে না তো, আমাদের কথা বলছে না তো, সব নিজেরা কী সব বলছে, আমোদ হচ্ছে কিন্তু আসল কাজের কাজ কি হচ্ছে, ভরসা কি পাচ্ছি, ও সমস্ত ভাববেন না। কারণ এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, মানে বাংলা করলে দাঁড়ায় প্রত্যেকটা মেঘের মধ্যেই একটা রূপলি রেখা আছে। দেখুন, তৃণমূল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব ততদিন থাকবে, এটাকে বিরোধীরা মেঘ হিসেবে দেখছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো ওই মেঘের মধ্যে লুকিয়ে থাকা রূপলি রেখাটাকে। ওই রূপলি রেখাই বারবার ওই ঘন কালো মেঘ তৈরি হওয়া সত্ত্বেও তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে। বিরোধীরা ভাবছে ঘন কালো মেঘে এবার এমন একটা ঝড় উঠবে যে তৃণমূল একদম শিকড় সমেত উপরে চলে যাবে, অথচ একের পর এক ভোটে ঘটছে উল্টোটা। বিরোধীরা এই তৃণমূলের সবুজ ঝড়ে উড়ে যাচ্ছেন। ফের তো সামনে একটা বিধানসভা ভোট আসছে, একটু খেয়াল করে দেখুন। 21-এর বিধানসভা বা 24-এর লোকসভায় বিজেপি কি বলেছিল? বলেছিল তৃণমূলের শিকড় উপড়ে ফেলবে। দুটো ভোটেই কী হয়েছে? উল্টে বিজেপির শিকড়ই তো নড়বড়ে হয়েছে। দুটো অভিজ্ঞতাতেই নিশ্চয়ই মানে একটু ঠেকে শেখার ব্যাপার তো থাকে, বিজেপিও নিশ্চয়ই ঠেকে একটু শিখেছে, নিশ্চয়ই বুঝেছে যে এই শক্ত শেকড়টা সরাসরি উপড়ানো মুশকিল। তাই কি আগে ওই শিকড়কে দুর্বল করার স্ট্র্যাটেজি নিয়েছে তারা, সেদিকে নজর দিয়েছে। মানে শেকড়টাকে উপড়ানোর বদলে শেকড়ে জল টল পৌঁছানোর রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় বা যদি জল যাওয়ায় বাধা দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন তুলতে সুবিধা হবে। এরকম কোনো স্ট্র্যাটেজি হয়েছে কি? দেখুন, এটার গোটা ব্যাপারটাকে খুব সিম্পল করে বললে, সোজাসুজি বললে মানে হচ্ছে সাপ্লাই লাইনটা কেটে দেওয়ার কথা ভাবা হয়েছে কি? প্রশ্ন হলো সাপ্লাই লাইন কি? এটাও শাসক দল, বিরোধী দল, মানে রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই আমাদের শিখিয়েছেন। সেটা হলো ভোটে লড়াই করার মূল অস্ত্র হলো টাকা। কেউ অস্বীকার করতে পারবেন না। এই যে দেখবেন ভোটে জেতার পর আমরা শুনতে পাই বিরোধীরা বলছেন ওই ডোল দিয়েছে, টাকা দিয়ে জিতে গেছে। আবার কেউ কেউ বলছেন ওরা এত টাকা খরচ করেছে সেই জন্য জিতে গেছে। এবার যে যখন জায়গা পাল্টাপাল্টি করে নেয়, বক্তব্যগুলো একই থাকে, সুতরাং আমরা বক্তব্যগুলোকে বিশ্বাস করতে পারি নিশ্চিন্তে। গত বছর ওই লোকসভা ভোটের সময় না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটা কথা চারপাশে খুব সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, খুব শোরগোল পড়ে গেছিল। তিনি বলেছিলেন ব্যক্তিগত টাকা নেই, মানে ভোটে লড়ার টাকা নেই তাই ভোটে লড়বেন না, সোজা সবটা ব্যাপার। এর থেকে সহজ ব্যাপার তো আর হয় না যে তার মানে ভোটে লড়তে টাকা লাগে, বড় সড়ো একটা টাকা লাগে। এবার বাংলার শাসক মানে তৃণমূলের ফি বছর ভোটে লড়ার জন্য তার মানে আরও বিপুল পরিমাণ টাকা লাগবে। মানে ভোট সেটা তো ঠিক আছে, তার একটা পার্ট, আরেকটা যে টাকাটা লাগে এই বিভিন্ন ডোল পলিটিক্স, যেটাকে বিরোধীরা বলে দেগে দেয় আর কি, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এরকম যা যা আছে সে টাকাগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে। ফলে এটার অন্তত চিন্তাটা তাদের মাথায় নেই। ভোটে লড়ার চিন্তা, সেটার মানে সব দলের জন্যই এটা একটা প্রশ্ন ওঠে যে ভোটে তো লড়ছেন মশাই, টাকাটা আসবে কোত্থেকে? সাপ্লাই লাইন কি? বিরোধীরা বলেন অনেক সময় যে টাকা পয়সা নেই, তারা কৌটো টৌটো নাড়েন, সেটা নিয়েও আবার অন্য দলগুলো তাদের একটু কটাক্ষ টটাক্ষ হাসি ঠাট্টা করে। আর যারা
ধরা যাক যে বিরাট পার্টি, সর্বভারতীয় পার্টি, দেশের ক্ষমতায় রয়েছে, তাদের বিভিন্ন জায়গার থেকে অনুদান আসতেই পারে। কিন্তু মুশকিল হচ্ছে ওই এতদিন ধরে যে জিনিসগুলো শুনতাম, ওই বন্ড ফন্ডের মাধ্যমে, যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে টাকা পয়সা দেওয়ার ব্যাপার, সেটা তো এখানে নেই। তাহলে এখানে আসবে কি করে? এখানেই বিরোধীদের অভিযোগ হচ্ছে শাসক দলের ভোটে লড়ার টাকাটা নাকি দুর্নীতির থেকে আসে। বিজেপি যে কোনো নেতাকে জিজ্ঞেস করুন, তারা এটাই বলছেন গরু পাচার, কয়লা পাচার অথবা চাকরি চুরির কমিশন, এসব থেকেই নাকি ওই তারা যে কথায় কথায় বলেন না 75-25 75-25, এই ইকুয়েশনে তৃণমূলের ঘরে টাকা ঢোকে এবং সেটা দিয়ে নাকি ভোট তারা করে থাকেন। সব বিজেপি নেতার মুখে এটাই বলি। এবার কাকতালীয়ভাবে ভোট আসছে, তার মানে নোট লাগবে। আর আজই রাজ্যে একটা বড়সড় ইডি রেড হয়ে গেল। ঝাড়খণ্ডের পাশাপাশি আমাদের রাজ্যের 25টা জায়গায় ইডি হানা দিয়েছে। এবার বিজেপি বলছে রেড করেছে ইডি, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কিন্তু বললে শুনছেটা কি? তৃণমূল বলছে সবই হলো রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্রে তো ওদের সরকার, বিজেপির সরকার, তার নির্দেশেই সমস্ত কিছু হচ্ছে। দেখুন, ঝাড়খণ্ডের পাশাপাশি আমাদের রাজ্যে একযোগে তল্লাশি চালানো হয়েছে। কোন জায়গায় কোন জিনিসের তদন্তে তল্লাশি? কয়লা চুরির তদন্তে। কোথায় রেড হয়েছে? বড় বড় কয়লা ব্যবসায়ীদের ডেরায়। নিন্দুকেরা বলেন এদের অনেকেই নাকি বেশ বড় ব্যাপার আর কি, লোকজন ভয় টয় পায়। আর বিরোধীদের দাবি বিরাট অঙ্কের কমিশনের বদলেই নাকি অবৈধ খনির বরাত মেলে। চার্জশিটেও তো সেরকমই ইঙ্গিত করেছিল সিবিআই। এবার এই রেডে আমরা কি দেখেছি সেটাই, যেটা দেখতে আমরা ইদানিং অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেডে আমরা শুধু টাকার পাহাড় দেখি। এখানেও দেখেছি বিপুল পরিমাণ টাকা, একদম ক্যাশ টাকা, এগুলো উদ্ধার হয়েছে। তার সাথে তাল তাল সোনা দানা গয়না, সেগুলো সব বাজেয়াপ্ত হয়েছে এবং সবই নাকি অবৈধ। কদিন আগে একটা গাড়ি ধরা পড়েছিল, তার ভেতরেও নাকি প্রচুর টাকা পাওয়া গেছে, সেও নাকি বেওয়ারিশ। এবার বিজেপি বলছে এই সব টাকাই নাকি শাসকের ঘরে কাটমানি আর কমিশন হিসেবে পৌঁছে যেত বা ভোটের রসদ হিসেবে। তাই এই রেডের পর তাহলে যদি বিজেপির কথা আপনি বিশ্বাস করে নেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ওই ভোটে লড়ার যে রসদ, সেই রসদের ওপর কোপ পড়বে। এই রেডের ফল সেটা, মানে ঘুরে ফিরে সাপ্লাই লাইনটা কাট অফ হবে। পাল্টা প্রশ্ন উঠছে, কেন শীত ঘুম ছেড়ে ভোটের আগেই সক্রিয়তা? কেন এতদিনেও কয়লা চুরিতে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না? খালি ধরা হয় কিন্তু গোড়ায় যাওয়া যায় না। কেন ভোটের আগেই ফের এই সমস্ত বিভিন্ন চুরি ঠুরির কথা মনে পড়ে? শাসকের পরিষ্কার ব্যাখ্যা, মানে আমাদের রাজনীতিকরাই শিখিয়ে দেন তো, বুঝিয়ে দেন। শাসক বলছে ভোট আসছে তাই এজেন্সি আসছে, মানে তিনি মেলালেন, তারাই মিলিয়ে দিচ্ছেন এবং এটা বুঝিয়ে দিচ্ছেন ভোটের লড়াই দুভাবে লড়া হয়, একটা ক্যাশে, একটা কাইন্ডে। ক্যাশ মানে টাকা আর কাইন্ড মানে ইমেজ। এবার বিজেপি তার মানে শাসক দলের অভিযোগটা যদি আপনারা মেনে নেন যে ওই কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির কথাতেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যাবতীয় কাণ্ড কারখানাগুলো ঘটাচ্ছে, এই টাকা পয়সাগুলো উদ্ধার করছে, তার একটাই লক্ষ্য সাপ্লাই লাইনটা কেটে দেওয়া, মানে ওই ভোটে লড়ার রসদটা যাতে না আসে সেই জায়গাটাকে আটকে দেওয়া, হাতে না মেরে ভাতে মারা, এই হচ্ছে বিষয়। আর তার সাথে ওই ক্যাশ আর কাইন্ড মানে ইমেজ, সেই ইমেজেও ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছে। কারণ কয়লা পাচার মানেই তো ফের সেই নামগুলো সামনে চলে এলো, অনুপ মাঝি, বিকাশ মিশ্র, বিনয় মিশ্র, এই নামগুলো আপনাদের একটা সময় তো মুখস্থ হয়ে গেছিলো, মাঝখানে ভুলে গেছিলেন, কিন্তু সেই নামগুলো আবার তো উঠে এলো। বিজেপি নেতারা তো ফের একবার ওই নামগুলোকে তুলে তুলে তৃণমূলের দিকে তোপ দাগার একটা সুযোগ পেয়ে গেলেন। আর তৃণমূল তারাও তো আরেকবার সুযোগ পেয়ে গেল ওই প্রতিহিংসা বলে দায় এড়ানোর। মানে সময় বদলে যায়, হ্যাঁ, কারোর এই রাজনৈতিক এই ব্যাখ্যাগুলো এগুলো কিছুতেই বদলায় না।